সুপ্রিয় ভিজিটর, আরো একবার স্বাগত জানাই বিডি পাঠশালায়। আপনাদের সাথে আমি রয়েছি সি প্রোগ্রামিং এর হাতেখড়ি টিউটোরিয়াল সিরিজ নিয়ে, এবং আজ আমাদের পর্ব 14। আর এই পর্বে নয়, প্রত্যেকটি পর্বতেই আপনাদের সাথে আমি টিউটর হিসেবে ছিলাম মিজানুর রহমান মিজান। অনেকে জানতে চেয়েছেন ব্যাপারটা আমাদের বিডি পাঠশালার পেজে এবং আদার সোর্সে, অনেকে অবশ্য খুঁজেও নিয়েছেন আমাকে। তো যাই হোক, আমি এই পর্ব থেকে আমার আইডেন্টিটিটুকু শেয়ার করলাম। যাই হোক, এই পর্বে আমরা আলোচনা করব কাস্টম ডাটা টাইপ অথবা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ নিয়ে। এই পর্বে মূলত আমরা শিখব ইউজার ডিফাইন্ড ডাটা টাইপগুলোর পরিচিতি, কিভাবে, যেমন একটা ডিক্লেয়ারিং স্ট্রাকচার টাইপ এন্ড স্ট্রাকচার ভেরিয়েবল, অর্থাৎ এটা একটা কাস্টম ডাটা টাইপসের একটা কাস্টম ডাটা টাইপ, রেফারিং এন্ড ইনিশিয়ালাইজিং স্ট্রাকচার এলিমেন্ট, পাসিং স্ট্রাকচার টু ফাংশন, কিভাবে টাইপ ডিফ ব্যবহার করা হয়, এটা আরেক ধরনের কাস্টম ডাটা টাইপ। একটা কিছু এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই স্লাইডটির মাধ্যমে। এক্সাম্পল ইউজিং স্ট্রাকচার ইনামুরেশন, এটা আরেক ধরনের কাস্টম ডাটা টাইপ, এবং ইউনিয়ন নিয়ে। আসুন আমরা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপসের নর্মাল পরিচিতিটুকু নিয়ে আলোচনা করি। আমরা এখন পর্যন্ত এমন সব ডাটা টাইপ নিয়ে কাজ করি যা সিতে অলরেডি ডিফাইন করা রয়েছে, যেমন উদাহরণস্বরূপ ইন্টিজার, ডাবল, ক্যারেক্টার। এগুলোকে নর্মালি বিল্ট ইন ডাটা টাইপ বলা হয় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। তো আমরা কিন্তু চাইলেই নিজেরাই নিজেদের একটা কাস্টম ডাটা টাইপ তৈরি করতে পারি। আমাদের তৈরি ডাটা টাইপকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে কাস্টম ডাটা টাইপ। তো অনেক ধরনের কাস্টম ডাটা টাইপ তৈরি করার মেথড আছে। টাইপ থাকতে পারে যেমন স্ট্রাকচার, ইউনিয়ন, টাইপ ডিফ, ইনামুরেশন, ইনাম, বিটফিল্ড। তো এই কাস্টম ডাটা টাইপগুলোকেই অ্যাকচুয়ালি এক এক রকম ফাংশনালিটি, অর্থাৎ এক একটার এক এক রকম ফিচার রয়েছে। তো এগুলোকে ব্যবহার করে আমরা আমাদের কাস্টম ডাটা টাইপ তৈরি করতে পারি। তো স্ট্রাকচার, একটা স্ট্রাকচার অথবা ইউনিয়ন কিন্তু বিল্ট ইন ডাটা টাইপ, এবং আমাদের তৈরি আরো একটা স্ট্রাকচার ইউনিয়নকে তার ডাটা হিসেবে রাখতে পারে। আচ্ছা, অর্থাৎ এই জায়গাটুকু এখন একটু বুঝতে কষ্ট হবে, যেহেতু আমি এখন স্ট্রাকচার ইউনিয়ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করিনি। অর্থাৎ একটা বিল্ট ইন ডাটা টাইপের মধ্যে চাইলে কিন্তু আমরা আরো একটা বিল্ট ইন ডাটা টাইপকে তার ভিতরের একটা মেম্বার ডাটা টাইপ হিসেবে রাখতে পারবো। আর স্ট্রাকচারের কনসেপ্টটা অনেকটাই অ্যারে কনসেপ্টের মতো, কিন্তু স্ট্রাকচার অ্যারেতে যেটা হয় একই রকম অনেকগুলো ডাটা থাকে, কিন্তু স্ট্রাকচারে বিভিন্ন রকমের ডাটা টাইপের অনেকগুলো ভেরিয়েবল নিয়ে একটা স্ট্রাকচার বা একটা ইউনিয়ন অথবা একটা কাস্টম ডাটা টাইপ তৈরি করা হয়। আসুন প্রথমেই আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করি। স্ট্রাকচারের ডেফিনেশন যদি ইংরেজিতে বলতে হয়, স্ট্রাকচার ইজ এ ডিরাইভড ডাটা টাইপ, অর্থাৎ আমাদের তৈরি কাস্টম ডাটা টাইপ দ্যাট রিপ্রেজেন্টস কালেকশন অফ রিলেটেড ডাটা আইটেমস কল্ড কম্পোনেন্ট অর মেম্বার্স দ্যাট আর নট নেসেসারিলি অফ দ্য সেম টাইপ ডাটা টাইপ। অর্থাৎ কিছুক্ষণ আগে আমি যেটা বলেছি অ্যারের সাথে স্ট্রাকচারের অ্যাকচুয়ালি পার্থক্য, অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের ডিরাইভড ডাটা টাইপ যেটা আমাদের তৈরি করা অন্য ডাটা টাইপগুলো সমষ্টিগতভাবে তৈরি করা, যেটা কালেকশন অফ রিলেটেড ডাটাকে আইটেমের কালেকশন, যাদেরকে আমরা মেম্বার বলে থাকবো, কিন্তু তারা একই সেম ডাটা টাইপের যে তাদের হতে হবে এমন কোনো কথা নেই, অর্থাৎ অনেক রকম হতে পারে। তো এটার একটা উদাহরণ স্বরূপ আমি বলতে পারি, যখন আমরা যদি স্ট্রাকচার ব্যবহার না করি, নর্মালি যদি আমরা একটা স্টুডেন্টের পার্সোনাল ইনফরমেশন নিতে চাই, হ্যাঁ, একটা ছাত্রের পার্সোনাল ইনফরমেশন নিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? একটা স্টুডেন্টের নাম হয়, তাই না? একটা স্টুডেন্টের নাম, সেটাকে আমরা বিল্ট ইন ডাটা টাইপের মধ্যে কি দিয়ে নিতে পারি? ক্যারেক্টারের অ্যারে, দ্যাট ইজ স্ট্রিং। আমরা স্ট্রিং দিয়ে একটা স্টুডেন্টের নাম নিতে পারি, ঠিক আছে? তো একটা স্টুডেন্ট পার্সোনাল, অর্থাৎ পার্সোনাল ইনফরমেশনগুলি যদি কালেক্ট করি, তো একটা স্টুডেন্টের কি থাকবে? নাম থাকবে, সেটা একটা স্ট্রিং হবে। তারপর ডিপার্টমেন্ট নেম, সে কোন ডিপার্টমেন্টে লেখাপড়া করে, সেটাও অ্যাকচুয়ালি একটা স্ট্রিং, ক্যারেক্টারের অ্যারে। স্টুডেন্টের একটা আইডি থাকে, অর্থাৎ রোল নাম্বার থাকে অথবা রেজিস্ট্রেশন আইডি থাকে, তো সেটা অ্যাকচুয়ালি কি হবে? ইন মোস্ট কেসেস সেটা হয় নাম্বার, অর্থাৎ রোল 1, রোল 2 এভাবে কিছু একটা থাকে। আবার অনেক সময় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আইডিতে আবার ক্যারেক্টারও থাকে, যেমন A1 A2, তো সেক্ষেত্রে হবে স্ট্রিং।
তো তারপরে একটা স্টুডেন্টের পার্সোনাল ইনফরমেশনের মধ্যে চাইলে আমরা তার প্রিভিয়াস যেমন এইচএসসি এসএসসি বা প্রিভিয়াস জিপিএ রাখতে পারি, অর্থাৎ রেজাল্ট অর সিজিপিএ রাখতে পারি। তো সেটা অ্যাকচুয়ালি কি হবে, একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, যেহেতু আমাদের গ্রেডিং আমরা ফ্লোটিং অর্থাৎ রিয়েল নাম্বার পাই, লাইক 4.25 4.8 এরকম, আর 5.0 এরকম থাকে। তারপর সে কতগুলো ক্রেডিট পাস করেছে যদি ইউনিভার্সিটি লেভেলে হয়, ডেফিনেটলি আমরা যেহেতু ইউনিভার্সিটি কলেজ লেভেলেই এই প্রোগ্রামিং এ আমাদের অ্যাকচুয়ালি হাতে খড়ি হয়, তো এইখানে ক্রেডিটও থাকতে পারে, কত ক্রেডিট সে পাস করেছে, কত ক্রেডিট সে রেজিস্টার করেছে, এগুলো তারপর থাকতে পারে। হ্যাঁ, তো এই ক্রেডিটগুলো হবে কি, এগুলি ইন্টিজার হবে। তাহলে দেখা যাচ্ছে একটা স্টুডেন্টের পার্সোনাল ইনফরমেশন যদি নর্মাল ডাটা টাইপ অর্থাৎ বিল্ট ইন ডাটা টাইপ নিয়ে আমরা তৈরি করতে চাই, সেক্ষেত্রে এখানে আমাদের অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে। এখন এটা হচ্ছে একটা স্টুডেন্টের ক্ষেত্রে। এখন আমার যদি একসাথে 10টা স্টুডেন্টের জন্য এই ডাটাটা কালেক্ট করতে হয়, সেক্ষেত্রে আমাকে একটা লুপ চালাতে হবে, অ্যারে নিতে হবে, প্রত্যেকটা ভেরিয়েবল, যেমন নেম একটা অ্যারের মধ্যে রাখতে হবে, তারপর ডিপার্টমেন্ট নেম একটা অ্যারেতে রাখতে হবে, আইডিটাকে একটা অ্যারেতে রাখতে হবে। এখন এরকম যদি আমার হাজার হাজার স্টুডেন্ট থাকে, সেক্ষেত্রে এটা সুন্দর একটা ডিজাইন না। এটা ভালো হতো যদি একটা নামের আন্ডারে প্রত্যেকটা জিনিসকে নিয়ে আসা যেত, অর্থাৎ একটা কাস্টম ডাটা টাইপ, যেটা ফর এক্সাম্পল স্টুডেন্ট ইনফো, এইটা একটা ডাটা টাইপ হবে, তার আন্ডারে অ্যাকচুয়ালি তার ভিতরে মেম্বার হিসেবে থাকবে স্টুডেন্ট নাম, স্টুডেন্টের ডিপার্টমেন্ট, আইডি, সিজিপিএ, টোটাল ক্রেডিট, এটসেট্রা এটসেট্রা। তো সেটাই অ্যাকচুয়ালি স্ট্রাকচারের কাজ, অর্থাৎ একটা কাস্টম একই নামের মধ্যে অনেকগুলো বিল্ট ইন ডাটা টাইপ নিয়ে একটা কাস্টম ডাটা টাইপ তৈরি করা। আচ্ছা, সিনট্যাক্সটুকু আমরা দেখি কিভাবে স্ট্রাকচারটাকে লিখতে হয়। আচ্ছা, জেনারেল সিনট্যাক্স অর্থাৎ কিভাবে লিখতে হয়, স্ট্রাকচারটাকে ডিক্লেয়ার করার সময় আমরা স্ট্রাক্ট, এটা হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটাকে আমরা ব্যবহার করি, দেন স্ট্রাকচারের একটা নাম দিতে হয়। অ্যাকচুয়ালি এই নামটাই আপনার কাস্টম ডাটা টাইপ হিসেবে কাজ করবে। স্ট্রাকচার নেম, এটাকে অলসো বলা হয় স্ট্রাকচারের ট্যাগ। হ্যাঁ, নেম অর ট্যাগ। হ্যাঁ, তো এখানে তারপর যেটা হয়, বিভিন্ন এলিমেন্ট অর্থাৎ কম্পোনেন্ট অথবা মেম্বার থাকে, বিভিন্ন এলিমেন্ট, যেমন ডাটা টাইপ দিয়ে আমরা নর্মাল যেভাবে ডিক্লেয়ার করি, যেমন একটা স্টুডেন্টের ক্ষেত্রে নেমটা একটা ক্যারেক্টার টাইপসের অ্যারে, সো চার নেম, তো এইভাবে ডাটা টাইপ টু, বা এভাবে অনেকগুলো আমার এলিমেন্ট থাকতে পারে প্রয়োজন অনুসারে। দেন যেটা হয়, শুরু হলো কার্লি ব্র্যাসেস দিয়ে, শেষ হবে কার্লি ব্র্যাসেস দিয়ে, এবং সব শেষে আমাদের একটা সেমিকলন দিতে হবে। উদাহরণস্বরূপ আমরা এখানে একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করেছি, স্ট্রাক্ট কিওয়ার্ড ফর স্টুডেন্ট, স্টুডেন্ট নামের একটা স্ট্রাকচার, দেন তার মধ্যে রয়েছে ক্যারেক্টার নেম অর্থাৎ তার নাম, যেটি 20 ক্যারেক্টার একটি নাম হবে, ইন্টিজার স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি নামক একটা মেম্বার, এই স্টুডেন্ট টাইপসের স্ট্রাকচারের মেম্বার স্টুডেন্ট আইডি, দেন ক্যারেক্টার মেজর অর্থাৎ তার মেজর কি, ফর এক্সাম্পল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, নেটওয়ার্কিং এটসেট্রা এটসেট্রা। তো শেষ হলো কার্লি ব্রেসেস এন্ড সেমিকলন দিয়ে। আচ্ছা, ওটা তো গেলে কিভাবে স্ট্রাকচারটাকে আমরা ডিফাইন করলাম, অর্থাৎ একটা স্ট্রাকচারের ডেফিনেশন, অর্থাৎ আমার স্ট্রাকচার অর্থাৎ কাস্টম ডাটা টাইপটা, স্ট্রাকচার টাইপসের কাস্টম ডাটা টাইপের মধ্যে আমার বিভিন্ন কি কি মেম্বার বা কম্পোনেন্ট থাকবে। তো এইভাবে আমাদের কাস্টম ডাটা টাইপটা ডিফাইন করা হলো। কিন্তু প্রোগ্রামে আমরা জানি কখনো যদি কোনো একটা ডাটা টাইপকে আমরা ব্যবহার করতে চাই, সেটাকে একটা ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করতে হয়, দেন সেই ভেরিয়েবলটা নিয়েই আমরা কিন্তু প্রোগ্রামে কাজ করি। তো স্ট্রাকচারও যেহেতু একটা ডাটা টাইপ, সেও এই অর্থাৎ এই নিয়মের বাইরে না, তো স্ট্রাকচারের ভেরিয়েবলকেও আমাদের ডিক্লেয়ার করতে হবে। একটা স্ট্রাকচারের কে যখন আমরা ডিক্লেয়ার করে ফেলবো, আফটার ডিক্লেয়ারিং এ স্ট্রাকচার টাইপ উই মে ডিক্লেয়ার ভেরিয়েবল দ্যাট আর অফ দ্যাট টাইপ, অর্থাৎ ওই টাইপের আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। নর্মালি আমরা যেমন ইন্টিজার স্টুডেন্ট আইডি লিখতাম, তো সেম প্রথমে ডাটা টাইপ, দেন স্ট্রাকচারটার স্ট্রাকচার ওই কাস্টম ডাটা টাইপের ভেরিয়েবল নেম। তবে যেটা মনে রাখতে হবে, একটা স্ট্রাকচার টাইপসের ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় প্রথমে আমাদের যেটা লিখতে হবে, দ্য কিওয়ার্ড স্ট্রাক্ট, প্রথমে স্ট্রাক্ট কিওয়ার্ডটা থাকবে, দেন স্ট্রাকচারের টাইপ নেম, অর্থাৎ স্ট্রাকচারটার যে নামটা দিয়েছিলাম আগের উদাহরণে, সেই আমরা একটু পর দেখব, দেন
মেম্বার ভেরিয়েবল গুলো লিখতে হবে, লাস্টে একটা সেমিকোলন দিয়ে শেষ হবে। আচ্ছা, এখানে উদাহরণ হিসেবে দেখি, আমাদের একটু আগের যে এক্সাম্পলটা দেখলাম ডিফাইন করার সময় স্ট্রাকচারের সিনট্যাক্সে, সেই ভেরিয়েবল, সেই স্ট্রাকচারের ডাটা টাইপ, সরি, যে ডাটা টাইপটা দেখলাম সেই ডাটা টাইপটা হচ্ছে স্টুডেন্ট ছিল, কাস্টম ডাটা টাইপ স্ট্রাকচার টাইপসের। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা কিওয়ার্ড, কিওয়ার্ড স্ট্রাক থাকতে হবে ভেরিয়েবল ডিক্লেয়ারের সময়, এবং স্ট্রাকচার এর স্ট্রাকচারটা ডিক্লেয়ার করার সময়, স্ট্রাকচার ডিফাইন করার সময় কিন্তু থাকতে হবে, আবার স্ট্রাকচার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় স্ট্রাক কিওয়ার্ডটা থাকতে হবে। দেন স্ট্রাকচারটার সেই কাস্টম ডাটা টাইপটা অর্থাৎ নেম, স্ট্রাকচার নেম, এটা স্টুডেন্ট ছিল। এরপরে আমরা নর্মালি যে ভেরিয়েবল লিখি যে কোনো নাম হতে পারে, এবিসি হোয়াট এভার ইউ লাইক, এখানে আমরা দিলাম মাই আন্ডারস্কোর স্টুডেন্ট, দেন সেমিকলন। এখানে এই একই স্টুডেন্ট টাইপসের আমরা চাইলে আরো অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারতাম, নর্মালি আমরা যেভাবে আগেও করেছি কমা দিয়ে দিয়ে আমরা সেভাবে ডিক্লেয়ার করতে পারতাম, এবং শেষে সেমিকলন দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডিক্লেয়ার করতে হয়। না বুঝলে সমস্যা নাই, আমার সাথে থাকুন, আস্তে আস্তে আমরা পরবর্তীতে বুঝে যাব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখেছি সেটার উপর বেস করে কিছু কথা এখানে লেখা হয়েছে। আচ্ছা, আমরা যখনই ডিক্লেয়ার করলাম এই টাইপস, এই ডিক্লারেশনটা আমরা অ্যাকচুয়ালি কম্পাইলারকে যেটা বললাম, একটা নতুন টাইপসের ডাটা টাইপ তৈরি করা হয়েছে যেটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, যে যেমন স্ট্রাক্ট স্টুডেন্ট, সেটা দিয়ে কম্পাইলারকে বলে দেওয়া হলো যে আহ, এই এই ডাটা টাইপটা ক্রিয়েট করা হলো, কিন্তু তুমি এখনই কোনো অ্যাকশনে যেও না, অর্থাৎ এটা লজিক্যাল রিপ্রেজেন্টেশন যখন আমরা স্ট্রাকচারটা ডিফাইন করি। হ্যাঁ, তো দেন তারপরে ডিক্লেয়ার করার পরে আমরা যেটা করলাম স্ট্রাক স্টুডেন্ট, দেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখানে গিয়ে বলা হলো যে তুমি এখন এই স্ট্রাক টাইপসের ডাটা, স্ট্রাকচার টাইপসের স্টুডেন্ট টাইপসের ডাটা টাইপসের এই মাই স্টুডেন্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করো। তারপরে কিন্তু অ্যাকচুয়ালি সে যেটা করলো, সে কম্পাইলার মেমোরি স্পেস রিজার্ভ করলো ফর দ্য ভেরিয়েবল মাই স্টুডেন্ট অ্যান্ড দ্য কম্পোনেন্ট অফ ইটস স্ট্রাকচার। আচ্ছা, ভালো কথা। অর্থাৎ যখন আমরা একটা স্ট্রাকচার নর্মালি ডিফাইন করি, অর্থাৎ ভেরিয়েবল ডিক্লেয়ার না করে জাস্ট ডিফাইন করি, তখন কিন্তু মেমোরিতে কোনো স্পেস সে নেয় না। কম্পাইলার জাস্ট জানে যে এই টাইপসের একটা কাস্টম ডাটা টাইপ আমার প্রোগ্রামে তৈরি করা হয়েছে। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ওই টাইপ কাস্টম ডাটা টাইপসের, ততক্ষণ মেমোরিতে কোনো জায়গা নেবে না। যখনই আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম যেমন মাই স্টুডেন্ট, তখনই কিন্তু সে মেমোরিতে স্পেসটা কি করবে, রিজার্ভ করবে অন্যান্য ভেরিয়েবলের মতো। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সে কতটুকু মেমোরি স্পেস রিজার্ভ করবে, তাই নয় কি? ঠিক আছে, আসুন আমরা দেখার চেষ্টা করি সে অ্যাকচুয়ালি মেমোরিতে কতটুকু জায়গা রিজার্ভ করবে আমাদের এই উদাহরণের জন্য, স্টুডেন্ট টাইপসের কাস্টম ডাটা টাইপসের একটা ভেরিয়েবলের জন্য। আসুন, আমাদের এখানে ভেরিয়েবল ছিল কি মাই স্টুডেন্ট, তার কম্পোনেন্ট অর্থাৎ মেম্বার ভিতরে ছিল কি তিনটা বিল্ট ইন ডাটা টাইপসের ভেরিয়েবল, কি নাম, নেম, স্টুডেন্ট আইডি এন্ড মেজর। আমরা জানি নেমটা কি ছিল, নেমটা ছিল একটা ক্যারেক্টার, সেটা ছিল 20 ক্যারেক্টার লম্বা। হ্যাঁ, নরমালি ক্যারেক্টার হচ্ছে কয় বাইট আমরা জানি, 1 বাইট, তাই নয় কি? তো 1 বাইট করে হলে 20 বাইট। দেন স্টুডেন্ট আইডি ছিল ইন্টিজার 2 বাইট, তারপর মেজর ছিল ক্যারেক্টার বোধহয় 60 ক্যারেক্টার, তো 60 বাইট। তো এই স্ট্রাকচার ভেরিয়েবলটি মেমোরিতে জায়গা নিবে 20 প্লাস 60 80 এন্ড দেন 2 82 বাইট। ঠিক আছে, তো আমরা যখন ভ্যালু অ্যাসাইন করবো এগুলো একটা ভ্যালু। আর এখানে আমরা কনসেপচুয়ালি মেমোরি স্ট্রাকচার দেখালাম, ভেরিয়েবল মাই স্টুডেন্ট অফ দ্য টাইপ স্টুডেন্ট, অর্থাৎ ভেরিয়েবলটি মাই স্টুডেন্ট ভেরিয়েবলটি স্টুডেন্ট টাইপসের কাস্টম ডাটা টাইপসের একটা ভেরিয়েবল, এবং ভ্যালু কিভাবে অ্যাসাইন করলাম সেটা একটু দেখালাম। তো বোঝা গেল যখন আমরা স্ট্রাকচারের ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সাথে সাথেই তার ভিতরের কম্পোনেন্টগুলো যত বাইটের তাদের সমষ্টিগত বাইটটাই অ্যাকচুয়ালি ওই স্ট্রাকচারের ভেরিয়েবলের মূল মেমোরি স্পেস। আচ্ছা, এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, যেমন আমরা কিন্তু কমা দিয়ে দিয়ে অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, তাই না?
It is possible to combine the declaration of a structure type and a structure variable by including the name of the variable at the end of the structure type declaration. আচ্ছা, আমরা কিন্তু চাইলেই যখন একটা স্ট্রাকচার ডিফাইন করি ওই মুহূর্তেই তার ভেরিয়েবল কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে পারি। হ্যাঁ, যেমন দেখেন নরমালি আমরা যেটা করেছিলাম কিছুক্ষণ আগে সেটা ছিল স্ট্রাকচার স্টুডেন্ট। প্রথমে স্ট্রাকচারটা ডিফাইন করেছিলাম তিনটা মেম্বার ভেরিয়েবল দিয়ে, দেন পরবর্তীতে প্রোগ্রামের যে কোনো জায়গায় আমরা সেই ভেরিয়েবলটাকে এইভাবে ডিক্লেয়ার করেছিলাম, অর্থাৎ মাই স্টুডেন্টকে স্টুডেন্ট টাইপসের। কিন্তু আমরা যেটা করতে পারি আরেকটা পদ্ধতিতেও এই কাজটা করতে পারি। সেটা কিভাবে? যখন আমরা স্ট্রাকচারটা ডিফাইন করলাম স্ট্রাক স্টুডেন্ট, দেন এইভাবে আমরা স্ট্রাকচারের ভিতরের মেম্বার ফাংশনগুলোকে ডিফাইন করলাম, দেন কার্লি ব্রেসিস ক্রস দিয়ে সেমিকোলনটা না দিয়ে তার ভেরিয়েবল নেমটুকু দিতে পারি। দিয়ে এখানে কমা দিয়ে একের অধিক ভেরিয়েবলও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, লাস্টে সেমিকোলন দেওয়া। অর্থাৎ এক্ষেত্রে যেটা হলো স্ট্রাকচারটা ডিফাইনও করা হলো, সাথে সাথে ভেরিয়েবলও ডিক্লেয়ার করা হলো। তো এই পদ্ধতিতেও আমরা স্ট্রাকচার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। আবার ডিক্লেয়ারিং নেস্টেড স্ট্রাকচার, এটার মানে হলো একটা স্ট্রাকচারের মধ্যে চাইলে কিন্তু আমরা আরো একটা স্ট্রাকচারকে তার মেম্বার হিসেবে ডিক্লেয়ার করতে পারি। মেম্বার অফ এ স্ট্রাকচার ডিক্লারেশন ক্যান বি অফ এনি টাইপ ইনক্লুডিং অ্যানাদার স্ট্রাকচার ভেরিয়েবল। অর্থাৎ আমরা স্ট্রাকচারের মধ্যে চাইলে কিন্তু আরেকটা স্ট্রাকচারকে আমরা চাইলে ডিক্লেয়ার করতে পারি, অ্যাজ এ মেম্বার ডিফাইন করতে পারি। উদাহরণস্বরূপ মনে করুন যে আমাদের একটি স্ট্রাকচার রয়েছে এমন স্ট্রাক্ট অ্যাড্রেস, এখানে ইন্টিজার নাম্বার, ইন্টিজার ক্যারেক্টার স্ট্রিট, ইন্টিজার জিপ কোড, এটা একটা স্ট্রাকচার। দেন যেটা আমরা করলাম এটাকে আমরা রিরাইট করলাম কিভাবে? উই ক্যান রিরাইট দ্য স্ট্রাকচার স্টুডেন্ট। আমরা এটাকে রিরাইট করলাম না, কিছুক্ষণ আগে আমাদের স্টুডেন্ট যেটা ছিল সেটার মধ্যে আমরা যেটা করলাম স্ট্রাকচার স্টুডেন্ট, ক্যারেক্টার নেম, ক্যারেক্টার স্টুডেন্ট আইডি, ক্যারেক্টার মেজর, আমরা তার মধ্যে কি করলাম স্ট্রাক্ট অ্যাড্রেস। দেখুন স্ট্রাক্ট অ্যাড্রেস আসছে কোথা থেকে? এই স্ট্রাক্ট অ্যাড্রেস, দেন সেটার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা কিন্তু কি করলাম এটাকে এই স্ট্রাকচার স্টুডেন্টের মধ্যে নেস্টেড মানে তার মেম্বার ভেরিয়েবল হিসেবে কম্পোনেন্ট হিসেবে তাকে অ্যাড করে দিলাম। আচ্ছা, খুব সুন্দর। আবার আমরা চাইলে এভাবেও লিখতে পারি, দেখুন স্টুডেন্ট স্ট্রাক্ট স্টুডেন্ট, ক্যারেক্টার নেম, ক্যারেক্টার ইন্টিজার স্টুডেন্ট, ক্যারেক্টার মেজর, দেন আমরা কিন্তু তার ভিতরে আরেকটা স্ট্রাকচারকেও ডিফাইন করে দিতে পারি। কিছুটা আগে ছিল স্ট্রাকচার টাইপসের ভেরিয়েবল, এখন আপনি চাইলেও কিন্তু স্ট্রাকচার অ্যাড্রেস, ইন্টিজার নাম্বার এভাবে আরেকটা স্ট্রাকচারকে ডিফাইন করতে পারেন একটার মধ্যে একটা। বুঝতে কষ্ট হলেও আমার সাথেই থাকুন এবং প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ বুঝে যাবেন। তো এইটার মধ্যেও চাইলে আরেকটা স্ট্রাকচার ডিফাইন করা যায়, কিন্তু সেটা কিন্তু আরেকটা স্ট্রাকচারের মেম্বার কম্পোনেন্ট। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম কিভাবে স্ট্রাকচারকে আমরা ডিক্লেয়ার করব, স্ট্রাকচারকে ডিফাইন করব এবং স্ট্রাকচার ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এখন তার ভিতরে ডাটা কিভাবে ইনসার্ট করা হবে? যেমন এটা তো অ্যাকচুয়ালি এমন না যে ইন্টিজার এ ডিক্লেয়ার করলাম সাথে সাথে স্ক্যান আপ করে ইন্টিজার এ কে ইনপুট নিয়ে নিলাম। এখানে ইনপুট নেওয়ার কিছুটা ভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে যেটাকে আমরা এখনই বলবো। স্ট্রাকচার কন্টেন্স মেনি এলিমেন্টস, অর্থাৎ একের অধিক এলিমেন্টস থাকে, তো এখানে অ্যাক্সেস করার নিশ্চয়ই একটু ভিন্ন রূপ থাকবে। তো সেই ভিন্ন রূপটাকে আমরা যেটা করি নর্মালি তার ভিতরের মেম্বার কম্পোনেন্ট অথবা ভেরিয়েবলগুলোকে আমরা একটি সিলেকশন অপারেটর, যেটাকে ডট আবার ডট অপারেশনে বলা হয়, এই সিলেকশন অপারেটর দিয়ে আমরা সিলেক্ট করি ইনপুট আউটপুট অথবা ব্যবহার করার জন্য ডাটা বিভিন্ন অপারেশন চালানোর জন্য। এক্সাম্পল স্বরূপ আমরা দেখতে পারি স্ট্রাক্ট স্টুডেন্ট, ক্যারেক্টার নেম 20 ইনটু ইন্টিজার স্টুডেন্ট আইডি, ক্যারেক্টার মেজর, দেন এটা আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম মাই স্টুডেন্ট। তারপর আমরা যেভাবে তার ভিতরের এই নেম, স্টুডেন্ট, মেজর এগুলোর মধ্যে ডাটা রাখবো বা প্রিন্ট করব বা ডাটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে এমন, যেমন মাই স্টুডেন্ট হচ্ছে আমাদের ভেরিয়েবলটা স্ট্রাকচারের, দেন ডট নেম, দেন my student dot student id, then my student dot major। এভাবে আমরা ডাটা এই ভেরিয়েবলে ইনসার্ট করতে পারবো। therefore we can initialize each element of a structure individually such as, আমরা এইভাবে চাইলেই কিন্তু ইনিশিয়াল করতে পারি এক একটা ভেরিয়েবল এর মধ্যে ডাটা, যেমন এখানে my student student id এত। আবার আমরা চাইলেই কিন্তু স্ট্রাকচার যখন ডিক্লেয়ার করি, অর্থাৎ নরমালি আমরা কিন্তু যেটা করেছিলাম এর ক্ষেত্রে বা কোন একটা ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা চাইলে সরাসরি ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি, আমরা চাইলে এইভাবে অ্যাসাইন করে দিতে পারি।
আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখুন, নোটিস দ্যাট ইট ইজ পসিবল টু ইউজ দ্য ইকুয়াল অপারেটর অন এ স্ট্রাক্ট ভেরিয়েবল। অর্থাৎ এখানেও আমরা চাইলে স্ট্রাক্ট ভেরিয়েবলটাকে অ্যাসাইন করতে পারি। তারপর যেটা হলো, যখন আমরা এভাবে ব্যবহার করব, তারপর ইচ এলিমেন্টটা কি করা হবে, রাইট হ্যান্ড সাইড, ইচ এলিমেন্ট অফ দ্য রাইট হ্যান্ড সাইড কপি করা হবে স্ট্রাকচারের লেফট হ্যান্ড সাইডের, অর্থাৎ 1 2 3। তাহলে এক এক করে এই মাই স্টুডেন্টের ভিতরের প্রত্যেকটা এলিমেন্টের অর্থাৎ মেম্বারের মধ্যে লেফট থেকে একটা একটা করে অ্যাড করে দেওয়া হবে। যেমন প্রথমে স্টুডেন্ট নেম, দেন আইডি, দেন তার মেজর, এটাকে অ্যাড করে দেওয়া হয়েছে। তো এটা মনে রাখতে হবে এইভাবে, অর্থাৎ সিকোয়েন্সিয়ালি একটার পর একটা বসবে। আর কোনো কারণে যদি আমরা একটা ভ্যালু না দিতে চাই, সেক্ষেত্রে এটাকে ব্ল্যাঙ্ক রাখতে হবে। আচ্ছা, উদাহরণ দেখি। উদাহরণটা আমরা একটা কাজ করি, উদাহরণটা আমরা প্রোগ্রাম করে দেখি। প্রথমে আমরা কোড ব্লকস ওপেন করে একটি ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিলাম, যার নাম দিয়েছি সিডিটি, অর্থাৎ কাস্টম ডাটা টাইপস। তো প্রথমেই যখন আমরা কোড ব্লকস একটি প্রজেক্ট নিই, আমরা জানি স্ক্রিনটা এমন হয়ে আসে। আমাদের মনে রাখতে হবে, আমরা যখন একটি স্ট্রাকচার অথবা অন্যান্য কয়েকটি কাস্টম ডাটা টাইপস যখন ডিক্লেয়ার করব, ফর এক্সাম্পল ইউনিয়ন, তখন আমাদের তাদের ডিফাইন করতে হয় মেইন ফাংশনের আগে। তো আমরা জেনেছি স্ট্রাকচার শুরু হয় স্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে। তো স্ট্রাক্ট, দেন স্ট্রাকচারটার নেম অর্থাৎ কাস্টম ডাটা টাইপস নেম, আমি এখানে স্টুডেন্ট দিচ্ছি। দেন আমাদের যেটা করতে হয়, আমাদের কার্লি ব্র্যাসেসের মধ্যে স্ট্রাকচারটা লিখতে হয়, দেন একটি সেমিকলন থাকে এভাবে। তো আমি জাস্ট প্রথমে এইভাবে লিখে নিচ্ছি, এটা বেস্ট প্র্যাকটিস, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো এর ভিতরে থাকে মেম্বার্স আর কম্পোনেন্ট। প্রথমে একটি ক্যারেক্টার টাইপসের নেম নিলাম স্টুডেন্টের নাম নেওয়ার জন্য। নেম হতে পারে 80 ক্যারেক্টার আর 60 ক্যারেক্টার, হোয়াটএভার। তারপর একটা স্টুডেন্ট কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট সেটা আমরা যদি জানতে চাই, সেটাও আমরা নিতে পারি। তারপর স্টুডেন্টের আইডি, ইন্টিজার টাইপসের আইডি, সিজিপিএ, এটা হবে ফ্লোট। আচ্ছা, তো এতটুকুই রাখি আপাতত। তো এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট টাইপসের একটি স্ট্রাকচার ডিফাইন করা হলো, অর্থাৎ এই একটা ডাটা টাইপস, কাস্টম ডাটা টাইপ ডিক্লেয়ার করে ফেললাম আমরা। দেন এটাকে আমরা ব্যবহার করব প্রোগ্রামে। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তো আমরা তাহলে স্ট্রাকচারকে ডিফাইন করার সময় স্ট্রাক্ট কিওয়ার্ড, দেন স্ট্রাকচারটার নেম অথবা ডাটা তার টাইপ নেম দিয়ে দিলাম, দেন তার ভিতরের মেম্বারগুলো অর্থাৎ কি কি মেম্বার নিয়ে সে কাজ করবে। তো একটা স্ট্রাকচার টাইপসের ভেরিয়েবল ডিক্লেয়ার করা খুবই সহজ, নর্মাল ভেরিয়েবল ডিক্লেয়ারের মতোই, তবে শুরুতে শুরু হয় স্ট্রাক্ট কিওয়ার্ডটি দিয়ে, দেন ভেরিয়েবল অর্থাৎ ডাটা টাইপে আমরা যেমন লিখি, তাহলে এখানকার ডাটা টাইপ হচ্ছে স্টুডেন্ট, দেন একটা ভেরিয়েবল নেম। তো আমরা এখানে দিতে পারি এক্সাম্পল স্বরূপ এসটি দিলাম, অর এনিথিং উই ক্যান গিভ। আচ্ছা, স্টুডেন্ট এসটি। তো এখন আমাদের এই স্টুডেন্ট টাইপসের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো এসটি। তো এখন আমাদের যখনই আমরা এই স্ট্রাকচার টাইপসের একটি ডাটা টাইপের কাস্টম ডাটা টাইপের মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে হয়, আমরা যে ভেরিয়েবল নেমটি দিয়েছি সেটি, দেন একটি ডট অপারেটর, দেন আমরা তার ভিতরের মেম্বার গুলোকে অ্যাক্সেস করতে পারবো। যেমন এখানে কোড ব্লকস আপনাকে ডাইনামিক্যালি বলে দিচ্ছে কি কি তার মেম্বার রয়েছে, সিজিপিএ, ডিপার্টমেন্ট আইডি, আপনি এখান থেকে এভাবে সিলেক্ট করে দিতে পারেন অর জাস্ট টাইপ করে দিতে পারেন। তো যাই হোক, বাকি সব কিন্তু নর্মাল আমাদের অন্যান্য অপারেশনের মতো। ফর এক্সাম্পল যদি আমরা ইনপুট নিতে চাই, সেক্ষেত্রে আমরা স্ক্যান অ্যাপ দিয়ে খুব সুন্দর করে ইনপুটটা নিতে পারি। যেমন পার্সেন্ট, একটা স্ট্রিং যেটি নিউ লাইনে শেষ হবে, তো নেম, দেন এটা হচ্ছে ইনপুট নেমের ক্ষেত্রে। তারপর ডিপার্টমেন্ট, সেটাও আমরা ইনপুট নিতে পারি, এভাবে কপি করে নিলাম, দেন পেস্ট। আচ্ছা, ভালো।
তারপর আমরা যেটা করতে পারি আইডি, অর্থাৎ তার স্টুডেন্ট আইডি স্ক্যানএফ। আপনারা চাইলে প্রিন্টএফ দিয়ে সুন্দর করে কিবোর্ড থেকে পুট ইউর নেম, এন্টার ইউর ডিপার্টমেন্ট আইডি এভাবে লিখতে পারেন, প্রোগ্রামটি আরো সুন্দর দেখাবে। যাই হোক, আমি সময় কম লাগানোর জন্য এভাবেই লিখে যাচ্ছি আইডি, দেন সিজিপিএ, সেটাও এক স্ক্যানআপ দিয়ে নিতে পারি। তো percent f float, then and percent cgpa। আচ্ছা, তো এখন দেখি your name percent s, new line, then comma name, printf, your department, percent s, new line, dpt, printf, your student id, percent d, then new line, comma id, printf, your cgpa percent to f, comma cgpa। দেখি প্রোগ্রামটা রান করে কি হয়। আচ্ছা, ভালো কথা, আপনারা কেউ এতক্ষণ আমার সাথে খেয়াল করেছেন কিনা জানি না, অবশ্য আপনাদের বলার সুযোগ নেই। আমি কিন্তু এতক্ষণ যে ভুলটা করে যাচ্ছিলাম, অর্থাৎ আমি জাস্ট কিন্তু নেম লিখেছি। আমরা কিন্তু এইভাবে লিখলে পাবো না, আমাদের যেটা করতে হবে st ডট এইভাবে অ্যাক্সেস করতে হবে এক একটি মেম্বারকে, st ডট এভাবে কিন্তু এক একটা, অর্থাৎ st টা হচ্ছে ভেরিয়েবল, তো এইভাবে ডট অপারেটর দিয়ে আমাদেরকে অ্যাক্সেস করতে হবে। দেন উই ক্যান অ্যাকচুয়ালি সি, বা ইনপুট নিতে পারি বা আউটপুট দেখাতে পারি st ডট। এখন কিন্তু ঠিকই কাজ করবে। আমরা যখন প্রোগ্রামটিকে রান করব, তখন রান করলে আমরা এইভাবে ইনপুট নিতে পারি, যেমন প্রথমে আমাদের নেম, দেন আমাদের ডিপার্টমেন্ট সিএসসি, দেন ফর মাই ডিপার্টমেন্ট, দেন আইডি স্টুডেন্ট আইডি 1101 05 07 0117, CGPA 3.69। তো রাউন্ড আপ করে ফেলেছে। এনিওয়ে, এখানে একটা আমি ভুল করেছি, সেটা হলো এখানে 2f টা এই দিকে হবে, তাই এটা রাউন্ড আপটা এভাবে ছিল। গুড, তো 3.00। তো এইটা হচ্ছে মেম্বারগুলোকে অ্যাক্সেস করা। আর আমরা কিন্তু চাইলেই ভেরিয়েবল নেমটা টা এখানে এই লাইনটার যদি না লিখতে চাইতাম, এটাকে আমরা কমেন্ট আকারে রেখে দিতে পারি, যেমন সরি কেটেই দেই, কমেন্ট না করি। তো আমরা যদি এখানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিতাম স্টিল কিন্তু সেম কাজটি হতো, অর্থাৎ আমি ইনপুট দিতে পারতাম, দেন সিএসসি, দেন 23.4, তো এভাবে করা যেত আর কি। তো এটা হচ্ছে স্ট্রাকচার, কিভাবে আমরা স্ট্রাকচারকে কিভাবে ইনপুট ডিক্লেয়ার করব এবং ইনপুট নিব স্ট্রাকচারের। তো আশা করি আপনারা করতে পারবেন। তো আসুন আমরা পরবর্তী কাস্টম ডাটা টাইপটা নিয়ে একটু আলোচনা করি। এখন আমরা আরো একটি কাস্টম ডাটা টাইপস, যেটা হচ্ছে টাইপ ডিফ, এটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে টাইপ ডিফ হচ্ছে অনেকটা এরকম, যেমন একটু আগে আমরা লিখেছিলাম স্ট্রাক্ট স্টুডেন্ট, এই কথাটি অনেক বড়, তাই না? তো আমরা টাইপ
ডিফ ব্যবহার করে এটাকে একটা এলিয়াস অর্থাৎ অ্যালায়েস দিতে পারি, অর্থাৎ একটা নাম দিতে পারি। সেই নামটাই কিন্তু স্ট্রাক স্টুডেন্ট বা আমি যে কথাটা লিখবো একটা সেন্টেন্সকে আমরা একটা ওয়ার্ড দিয়ে ডিফাইন করতে পারি। ফর এক্সাম্পল ইন্টিজারের একটা ডাটা টাইপের একটা ছোট শর্ট নেম, তো আমরা স্ট্রাক স্টুডেন্টকে জাস্ট সিম্পলি এসটিডি একটা ডাটা টাইপসের মতো করে বানিয়ে নিতে পারি চাইলেই। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখুন দ্য কিওয়ার্ড টাইপ ডিফ প্রোভাইড দ্য মেকানিজম ফর ক্রিয়েটিং সিনোনিমস, অর্থাৎ অ্যালায়েস তৈরি করা হয় প্রিভিয়াসলি ডিফাইন্ড ডাটা টাইপসের। এখানে এক্সাম্পল স্বরূপ আমাদের একটি কি ছিল, একটি স্ট্রাকচার ছিল, সেটি হচ্ছে স্ট্যাক স্টুডেন্ট, ক্যারেক্টার নেম, ক্যারেক্টার স্টুডেন্ট আইডি, ক্যারেক্টার মেজর 50, ক্যারেক্টার সমৃদ্ধ আরেকটা স্ট্রাকচার যেটার নাম অ্যাড্রেস, আর তার ভেরিয়েবল ছিল অ্যাড্রেস। এনিওয়ে, তো এরপর আমরা যেটা দেখুন বাই টাইপ ডিভ, আমরা যদি টাইপ ডিভ ইউজ করি, টাইপ ডিভ স্ট্রাক্ট স্টুডেন্ট ডাটা, অর্থাৎ দেখুন স্ট্রাক্ট প্রথমে টাইপ ডিভ কিওয়ার্ড দেন একটা স্পেস দেন স্ট্রাক্ট স্টুডেন্ট, যেটা আমাদের লেখা ছিল স্ট্রাক্ট স্টুডেন্ট ওই কিছুক্ষণ আগে, সেটাকে আমরা স্টুডেন্ট ডাটা নামক একটি টাইপ ডিফাইন করলাম। অর্থাৎ এরপরে যখন আমরা স্টুডেন্ট ডাটা এই কথাটি লিখব, সেটি অ্যাকচুয়ালি যেটা দেখাবে, এই যে এখানে খেয়াল করে দেখুন স্ট্রাক্ট স্টুডেন্ট মাই স্টুডেন্ট, স্টুডেন্ট ডাটা মিনস স্ট্রাক্ট স্টুডেন্ট এই কথাটি, অর্থাৎ আমরা শর্ট করে তাকে এখানে লিখে ফেললাম। তো টাইপ ডিফ ব্যবহার করে আমরা এভাবে একটি অ্যালিয়াস অথবা সিনোনিম দিতে পারবো একটা কিছুর, যেমন এখানে দেখুন। এরপর আমরা যেটা করছি, এটাকে আমরা বিভিন্ন স্ট্রাকচারে পাসও করতে পারবো, ফাংশনেও পাস করতে পারবো। তো অর্থাৎ আমরা তাকে একটা শর্ট নেম দিলাম। তো এটা হচ্ছে টাইপ ডিফ। এক্সাম্পল হচ্ছে এখানে একটি প্রোগ্রাম আমি দেখাচ্ছি। দেখুন এখানে টাইপ ডিফ স্ট্রাক্ট স্টুডেন্ট ডাটা, অর্থাৎ এই স্ট্রাক্ট স্টুডেন্ট এইটাকে আমরা প্রিভিয়াসলি ডিফাইন্ড কাস্টম ডাটা টাইপসকে আমরা নাম দিলাম স্টুডেন্ট ডাটা। এরপরে দেখুন আমরা স্টুডেন্ট ডাটা দিয়ে অ্যাকচুয়ালি যেটা করলাম সেটা হচ্ছে এই টাইপসের একটা স্ট্রাকচারকে পাস করলাম একটা ফাংশনে। নর্মাল আমরা যেমন ডাটা টাইপ পাস করতে পারি উইদাউট রাইটিং দ্য ভেরিয়েবল নেম, অর্থাৎ ভেরিয়েবল নাম না লিখেও কিন্তু চাইলে একটা ডাটা টাইপ পাস করা যায় একটা ফাংশনে। তো ওই টাইপসের সে ডাটা নিয়ে সে কাজ করবে, কোনো সমস্যা নাই। তো এইটা হচ্ছে সেটা, তো এভাবে পাস করা যায়। তো সেম কথা। তো স্টুডেন্ট ডাটা অ্যাকচুয়ালি মিন করছে যেটা স্ট্রাক্ট স্টুডেন্ট, এই কথাটুকু। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আরও কিছু এক্সট্রা এক্সাম্পল এখানে এই স্লাইডে দিয়ে দেওয়া আছে, সময় স্বল্পতার কারণে আমি দেখাচ্ছি না, আপনারা দেখে নেবেন। স্লাইডটি আপলোড করে দেওয়া হবে আমাদের ভিডিওর সাথে। ইনামুরেশন, এরপরের যে ডাটা টাইপ কাস্টম ডাটা টাইপ নিয়ে আমরা কাজ করব সেটি হচ্ছে ইনামুরেশন। ইনামুরেশন হচ্ছে এক ধরনের কিওয়ার্ড, ইনাম দিয়ে আমরা এক ধরনের কাস্টম ডাটা টাইপ যেটা ইনাম কিওয়ার্ড দিয়ে আমরা ব্যবহার করি। এটা হচ্ছে একটা সেট অফ ইন্টিজার যেটা একটা কনস্ট্যান্ট আইডেন্টিফায়ারকে রিপ্রেজেন্ট করে। আরো সহজ ভাষায় বলি, আমরা যদি একটা মাস একটা ক্যালেন্ডারকে চিন্তা করি, যেমন একটা ক্যালেন্ডারে এখানে এক্সাম্পল হিসেবে আরবি মাস দেখানো হয়েছে, ইসলামিক মান্থস। তো ইসলামিক মান্থ, তো যেমন একটা ক্যালেন্ডারে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট। তো জানুয়ারিকে কিন্তু আমরা এক দিয়ে, অর্থাৎ প্রথম মাস, তো এক দিয়ে আমরা ডিফাইন করি যখনই লিখি নাম্বার সিস্টেমে। তারপর মুহররম আরবি মাসের প্রথম মাস, তো মুহররমকেও কিন্তু আমরা এক দিয়ে ডিফাইন করি। সফর 2 নম্বর মাস, রবিউল আওয়াল 3 নম্বর, রবিউল রবিউল সানি আমরা বলি, রবিউল খির এখানে লেখা হয়েছে, জামাদুল আওয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলহাজ, জিলকদ, জিলহাজ। তো এগুলি হচ্ছে আরবি মাস। তো প্রত্যেকটি অ্যাকচুয়ালি এক, যখন আমরা এভাবে লিখবো প্রথমটি এক তারপরটি 2, এভাবে অটোমেটিক্যালি তাদের একটা নাম্বার অ্যাসাইন হয়ে যাবে। এটা হচ্ছে ইনামুরেশনের কাজ। তো নাম্বারটা নর্মালি যদি আমরা না অ্যাসাইন করে দেই পাশে, তাহলে সেটা 0 থেকে কাউন্টিং শুরু হবে। এটা বেসিক্স অফ বাইনারি সিস্টেম এনিওয়ে। তো এইভাবে কাউন্টিংটা শুরু হবে 0 থেকে আপ টু যে কয়টা থাকে সেই কয়টা। তো আবার আমরা যদি প্রথমটাকে 0 থেকে শুরু করতে না চাই, সেক্ষেত্রে যদি 1 দিয়ে দেই, সেক্ষেত্রে 1 থেকে বাকিগুলি কাউন্টিং শুরু হবে। এটা 1, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4, এভাবে আসবে। আচ্ছা,
অন্যান্য ডাটা টাইপসের মতো ইনামের শুরুতেও কিন্তু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। ইনাম কিওয়ার্ড দেন ইসলামিক মান্থস আমরা দিলাম যখন আমরা ব্যবহার করব। প্রথমে ইনামটাকে আমরা ডিফাইন করলাম আউট অফ মেইন ফাংশন, তারপরে আমাদের যেটা করতে হবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে তাকে ইনপুট নিতে হবে। এটা কাস্টম ডাটা টাইপসের আমরা তো একটু আগেই পড়েছি স্ট্রাকচারে, তো সবগুলোর ক্ষেত্রেই সেম। তো উদাহরণস্বরূপ এখানে দেখা যাক, যেমন ইনাম ইসলামিক মান্থ, মান্থ টাইপসের একটা ভেরিয়েবল। দেন আমরা যেটা করলাম গেট মান্থ একটা ফাংশন ক্রিয়েট করা হয়েছিল যেটা দিয়ে মান্থকে নেওয়া হচ্ছে। সো তারপর এটাকে সুইচ কেস করা হলো। তো এখানে আরো কিছু এক্সাম্পল আছে, আপনারা দেখে নেবেন। তো মূলত এই এক্সাম্পলটাকে ফলো করা যায়। যেমন এখানে ইনপুট নিয়ে একটা ক্যারেক্টার টাইপসের অ্যারেতে ইনপুটগুলো নিয়ে নেওয়া হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এভাবে। দেন আমরা একটা ফর লুপ চালিয়ে সেটাকে দেখাচ্ছি আউটপুট হিসেবে। ইউনিয়ন, তাহলে আমি টাইপ ডিফ বললাম, ইনামুরেশন বললাম, স্ট্রাকচার বললাম, তারপরে আরেকটি হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন একই, তার ইউনিয়নের একটা ট্যাগ যেটা সেটা হলো ইউনিয়নের কিওয়ার্ড হচ্ছে ইউনিয়ন। স্ট্রাকচারে যেমন ছিল স্ট্রাক্ট, ইউনিয়ন শুরু হয় ইউনিয়ন দিয়ে, দেন ট্যাগ নেম যেমন ডাটা টাইপসটার নেম, তারপর নর্মালি ভেরিয়েবল। তাহলে ইউনিয়ন এবং স্ট্রাকচারের মধ্যে তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো এক হচ্ছে এর ট্যাগ হবে ইউনিয়ন, স্ট্রাকচারের বদলে কিওয়ার্ডটা হবে ইউনিয়ন। দেন আরেকটা যেটা পার্থক্য সেটা হচ্ছে মূল পার্থক্য, আমাদের স্ট্রাকচারে যে কয়টা ভেরিয়েবল অর্থাৎ মেম্বার ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব তাদের সবার জন্য, যেমন আমাদের আগের স্ট্রাকচার তাতে নেম ছিল 60 ক্যারেক্টার, তারপরে আপনার কি ছিল, তার ডিপার্টমেন্ট ছিল 20 ক্যারেক্টার, এভাবে ছিল। অর্থাৎ যে কয়টা ভেরিয়েবল ছিল তাদের স্পেসিফিক নেম যদি 60 ক্যারেক্টার হয় 60টা বাইট, তারপর ডিপার্টমেন্ট যদি 20 ক্যারেক্টার হয় 20টা বাইট, তাহলে টোটাল 80টা বাইট। আরও যদি দুইটা ইন্টিজার ভেরিয়েবল থাকে তাহলে আরও 4 বাইট, তাহলে 84 বাইট জায়গা সে যখনই আমরা স্ট্রাকচার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব মেমোরিতে নিয়ে নিবে। তবে ইউনিয়নের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ইউনিয়ন এই কেসের ক্ষেত্রে সর্বোচ্চ যে ভেরিয়েবলটা মেমোরিতে জায়গা নিয়েছিল অর্থাৎ নেম তার ছিল 60 বাইট, সে একটা ইউনিয়নের জন্য অ্যাসাইন করবে যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করাবে অনলি 60 বাইট। তো সেই জায়গাটাকে সে বারবার ইউজ করবে প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য, পয়েন্টার অ্যারিথমেটিক পয়েন্টার মানে পয়েন্টার মেকানিজম ইউজ করে। তো তাহলে স্ট্রাকচার অ্যাকচুয়ালি পুরো ভেরিয়েবল সবগুলির জন্য জায়গা নেয়, কিন্তু ইউনিয়ন সর্বোচ্চ সাইজের ভেরিয়েবল অর্থাৎ যে সবচেয়ে বেশি জায়গা নিবে তার সমান একটা মেমোরি স্পেস নেয়। তো এক্ষেত্রে যদি আপনি ঠিকঠাক মতো ক্যালকুলেশনগুলো হ্যান্ডেলিং না করেন কিছু মেমোরি রিলেটেড ইরোর হতে পারে। তো এখানে পার্থক্য লেখা হয়েছে, স্ট্রাকচার শুরু হয় স্ট্রাকচার কিওয়ার্ড দিয়ে, ইউনিয়ন শুরু হয় ইউনিয়ন কিওয়ার্ড দিয়ে। আর এই আমি যে কথাগুলি বললাম প্রত্যেকটা ভেরিয়েবলের জন্যই মেমোরিতে অ্যালোকেট করা হয়, কিন্তু এখানে সর্বোচ্চ যেই ভেরিয়েবলটার মেমোরি তাকে নিয়েই করা হয়। আর প্রত্যেকটাকে ইউনিক একটা স্টোরেজ এরিয়া অ্যালোকেট করে দেওয়া হয়, যেহেতু প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য সে মেমোরিতে জায়গা নিচ্ছে স্ট্রাকচারের ক্ষেত্রে। আর শেয়ার্ড করা হয় এই সর্বোচ্চ যেই ভেরিয়েবলটার এরিয়াটাকে আমরা মেমোরিতে নিয়ে থাকি ইউনিয়নের ক্ষেত্রে সেটাকেই বারবার প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য শেয়ার করা হয়। এখানে ইচ দ্য অ্যাড্রেস অফ ইচ মেম্বার উইল বি ইন অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ অ্যাড্রেসগুলো অ্যাসেন্ডিং অর্ডারে থাকে, আর এক্ষেত্রে অফসেট হিসেবে থাকে। তো এগুলো হচ্ছে পার্থক্য, আপনারা পড়ে নেবেন। তো মূল পার্থক্য হলো সেটাই, যেটা হচ্ছে মেমোরি স্পেস অ্যালোকেশন রিলেটেড। তো এই ছিল আমাদের কাস্টম ডাটা টাইপ। বিটফিল্ড নিয়ে আমরা পরবর্তীতে যখন বিটওয়াইজ অপারেটর নিয়ে অর্থাৎ কাজ করব সেই পর্বে আমরা বিটফিল্ড নিয়ে একটু আলোচনা করব। তো মূলত স্ট্রাকচার ইউনিয়ন তাদের ডিক্লারেশন কোয়াইট সেম, শুধু স্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে শুরু হয় আর এটা ইউনিয়ন কিওয়ার্ডটা দিয়ে শুরু হয়, বাকি সব সেম থাকবে। মেমোরিতে তারা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। তো আশা করি সবার ভালো লেগেছে এই পর্বটি। তো আমাদের ফিডব্যাক দিয়ে জানাবেন। সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ।